আসসালামু আলাইকুম। কামরুন নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দেখো, তোমাদের আজকে আমি পড়াবো অধ্যায় 9-এর থেকে কয়েকটি নমুনা সৃজনশীল প্রশ্ন। অলরেডি 3টা লেকচারে আমি তোমাদের অধ্যায় 9 শেষ করেছি। আজকে আমি পড়াবো দৃঢ়তা প্রদান ও চলন অধ্যায়ের কয়েকটি নমুনা ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, প্রথমেই দেখো 1 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন। রমার মায়ের বয়স 55 বছর। তার মেনোপজ হওয়ার পর তিনি একটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছেন। পূর্বে তিনি দীর্ঘদিন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত ছিলেন। ঠিক আছে, বয়স 55 বছর এবং 55 বছরের পর মেনোপজ হওয়ার পর তিনি একটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, আর পূর্বে থেকেই তার কী রোগ ছিল? আর্থ্রাইটিস রোগ। একটু জিনিস খেয়াল করো, 55 বছরের পরে হয়েছে তার একটা বিশেষ রোগ। হ্যাঁ, 55 বছরের পরে মেনোপজ হয়েছে, তারপরে হচ্ছে তার একটি বিশেষ রোগ। মেনোপজ কি তোমাদের আমি বলেছিলাম, মেয়েদের একটি বিশেষ রোগ। হ্যাঁ, যেটা একটু বয়স হলে তারপরে হয়। আর পূর্বে থেকেই তিনি দীর্ঘদিন আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন, মানে আর্থ্রাইটিস রোগটা তার অনেক আগে থেকেই ছিল। তাইলে তার জীবনের বা তার আক্রান্ত হওয়ার প্রথম রোগ কিন্তু আর্থ্রাইটিস। ঠিক আছে, এটা যেন প্রশ্নটা ধরতে ভুল না হয়। ঠিক আছে, তার প্রথম রোগ হচ্ছে আর্থ্রাইটিস, আর তার দ্বিতীয় রোগ হচ্ছে, যেহেতু মেনোপজ ক্যালসিয়ামের অভাবে একটি রোগ, তাহলে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। ওকে, দেখো প্রথমেই বলি, কয়ের কোশ্চেন দেওয়া আছে। অস্থিসন্ধি কাকে বলে? 2 বা ততোধিক অস্থির মিলনকে অস্থিসন্ধি, বা 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, তারপরে দেখো, মানবদেহে পেশির কাজ ব্যাখ্যা করো। মানবদেহে পেশির কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ নিম্নে দেওয়া হলো: অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরায় সহায়তা, অঙ্গবিন্যাস এবং ভারসাম্য রক্ষা করা, কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা, পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় হৃৎপেশির হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে, তারপর মলমূত্র ত্যাগ, পরিপাকনালীর মধ্যে দিয়ে খাদ্যবস্তুর চলন প্রভৃতি স্বয়ংক্রিয় কাজে ভূমিকা রাখে বা ভূমিকা পালন করে। হ্যাঁ, এবার দেখো গয়ের প্রশ্ন। রমার মায়ের আক্রান্ত প্রথম রোগের বর্ণনা দাও। হ্যাঁ, আক্রান্ত প্রথম রোগের বর্ণনা দাও। আমি আগেই বলেছি তার আক্রান্ত প্রথম রোগ হচ্ছে আমার কি? আর্থ্রাইটিস। ঠিক আছে, তাহলে দেখো প্রথম রোগটি হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রমার মায়ের প্রথম রোগটি হলো আর্থ্রাইটিস বা গিটেবাত। নিচে রোগটি ব্যাখ্যা করা হলো। শতাধিক প্রকারের বাত রোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস অন্যতম। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিটে ব্যথা বা যন্ত্রণা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে। অস্থিসন্ধির অসুখের প্রকারভেদ অনুসারে চিকিৎসার পার্থক্য হয়। 2জন ব্যক্তি 2টি ভিন্ন প্রকারের অস্থিসন্ধির অসুখে আক্রান্ত হলেও তাদের লক্ষণ আপাতদৃষ্টিতে একই রকম হতে পারে। সেই ক্ষেত্রে 2জনের ভিন্ন প্রকারের চিকিৎসা প্রয়োজন। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ ছাড়া বাতের চিকিৎসা করা ঠিক নয়। এতে উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে। চিকিৎসক নির্দেশিত পদ্ধতিতে নিয়মিত ব্যায়াম এবং সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এবং এটা হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের হয়। এই রোগ হলে 2-একটা লক্ষণ দিতে পারো। অস্থিসন্ধি বা গিটে প্রদাহ বা ব্যথা হয়, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়, অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয় এবং গিট ফুলে যায়। হ্যাঁ, আর কি কি প্রতিকার থেকে 2-একটা পয়েন্ট আনতে পারো। যেই রোগ হলে অত্যাধিক ভারী কাজ থেকে বিরত থাকতে হবে, যন্ত্রণাদায়ক গিটের ওপর কুসুম গরম সেঁক নিতে হবে, আর অস্থিসন্ধি নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করতে হবে। হ্যাঁ, এগুলা দিয়ে এটা লিখবে। এরপরে যাও, রমার মায়ের আক্রান্ত দ্বিতীয় রোগের, ঠিক আছে, দ্বিতীয় রোগের প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা বিশ্লেষণ করো। হ্যাঁ, দ্বিতীয় রোগ আমি স্টেম বোঝানোর সময়, উদ্দীপক বোঝানোর সময় আগেই বলেছিলাম যে তার প্রথম রোগ হলো আর্থ্রাইটিস এবং দ্বিতীয় রোগ হলো
আমার অস্টিওপোরোসিস, কারণ তার হচ্ছে মেনোপজ হওয়ার পরে সে একটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, দেখো উদ্দীপকে উল্লেখিত রমার মায়ের দ্বিতীয় রোগটি হলো অস্টিওপোরোসিস, কারণ উদ্দীপকে বলা আছে যে তার বয়স 55 বছর, তার মেনোপজ হওয়ার পর সে একটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, এই জন্য উদ্দীপকের দ্বিতীয় রোগটি হচ্ছে, বা রমার মায়ের দ্বিতীয় রোগটি হচ্ছে অস্টিওপোরোসিস। নিচে অস্টিওপোরোসিসের যদিও তোমার কাছে আমি লক্ষণ চাইনি, তাও তুমি কারণ লক্ষণ দিয়ে দিবে একটু। হ্যাঁ, দেখো কারণ কি, দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগটি হয়। নারীদের মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্ব আর পুরুত্ব দুটোই কি হয়ে যায়, কমতে থাকে, তখন এই রোগটি বেশি দেখা দেয়। লক্ষণে তুমি কি লিখবে, অস্থি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমতে থাকে, পেশির অস্থি কমতে থাকে, পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হয়, অস্থিতে ব্যথা অনুভব হয়। আর রোগ নির্ণয় হচ্ছে ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে, মানে অস্থির ঘনত্ব মাপক। ঠিক আছে, আর প্রতিকারে কি লিখবে, প্রতিকার এবং প্রতিরোধ এই দুটোর কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, প্রতিকার হচ্ছে 50 মানে 50 বছরের বয়সের বেশি। হ্যাঁ, 50 পুরুষ ও নারীদের দৈনিক 1200 মিলিগ্রাম বা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। নড়িতোলা দুধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা, কমলার রস, সবুজ শাকসবজি, সয়াদ্রব্য ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। ঠিক আছে, আর প্রতিরোধে তুমি কি লিখবে, যথেষ্ট পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে আসা, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা। ঠিক আছে, আর নিয়মিত ব্যায়াম মানে এই ব্যায়াম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে, আর সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা। এটা এই প্রশ্নটা আমি দিয়েছি সিলেট বোর্ড 19 থেকে। হ্যাঁ, এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে আমি দুটো চিত্র এঁকেছি, একটু খেয়াল করো। দেখো দুটো চিত্র দেখে দেখো তো বুঝতে পারছো কি না যে চিত্র দুটো তুমি চিনো কি না। ঠিক আছে, দেখো পিতে চিত্র এক্সতে আমি একটি হাড় এঁকেছি। হ্যাঁ, হাড় অস্থি। আর চিত্র ওয়াইতে আমি মাংসপেশি এঁকেছি। দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়েছিলে ঐচ্ছিক মাংসপেশি, তাই না, ঐচ্ছিক পেশি পড়েছিলে, সেখান থেকে আমি ঐচ্ছিক পেশিটা এঁকেছি। হ্যাঁ, দেখো এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে অস্টিওব্লাস্ট কি। একদম যদি সিম্পল সংজ্ঞা লিখতে চাও তাহলে তুমি লিখতে পারো অস্থির কোষকে অস্টিওব্লাস্ট বলে। হ্যাঁ, আর যদি তুমি আসল সংজ্ঞাটা লিখতে চাও একটু, অস্থির মাতৃকা নামক আন্তঃকোষীয় পদার্থের মধ্যে অস্থি কোষগুলো ছড়ানো থাকে যাদেরকে অস্টিওব্লাস্ট বলে। ঠিক আছে, তারপরে দেখো বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন কেন। বয়স্ক মানুষের কি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন কেন। বয়স্ক মানুষদের কি হয়, হাড়ের ক্ষয় হতে থাকে, হাড় ক্ষয় হতে থাকে, আবার এদিকে হচ্ছে মেয়েদের মেনোপজ হতে থাকে। এই জন্য হচ্ছে বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন, কারণ যত বয়স হবে তত তাদের অস্থি কী হবে, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, অস্থি ক্ষয় হতে থাকবে। দেখো যেমন অস্থির গঠন ও দৃঢ়তার জন্য ক্যালসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ক্যালসিয়ামের অভাবে অস্থি ভঙ্গুর হয়ে বয়স্ক মানুষের কি হয়, অস্টিওপোরোসিস রোগ হয়। ঠিক আছে, এই জন্যই আমরা কি করব, আবার তোমরা জানো যে অস্থির গঠনের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার প্রয়োজন। ঠিক আছে, এই জন্যই অস্থির গঠন ও দৃঢ়তার জন্য বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যের প্রয়োজন হয়। ঠিক আছে, অস্থিসন্ধি বয়স্ক মানুষের। এরপরে যাও উদ্দীপকে উল্লেখিত পি অংশটির অস্বাভাবিকতার, পি অংশটি কি একটু চিন্তা করো। পি অংশটির অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো। হ্যাঁ, পি অংশের অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগ। ঠিক আছে, দেখো উদ্দীপকে উল্লেখিত পি অংশটি দ্বারা অস্থিতে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামকে বোঝানো হয়েছে। ক্যালসিয়ামের অস্বাভাবিকতার ফলে অস্টিওপোরোসিস নামক রোগের সূত্রপাত ঘটে। এই রোগে সৃষ্ট লক্ষণগুলো হলো, ঠিক আছে, তাহলে তুমি চলে যাবে অস্থিমজ্জা, অস্থিতে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামকে বুঝিয়েছে।
এবং এটার ফলে রোগ হবে অস্টিওপোরোসিস, এবং এর অভাবে যেই এগুলো হবে, ঠিক আছে, লক্ষণগুলো হবে, অস্থি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমতে থাকে, পেশির শক্তি কমতে থাকে, পিঠের পেছনে ব্যথা অনুভব হয়, ঠিক আছে, পিঠের পেছনে ব্যথা অনুভব হয়, আর অস্থিতে ব্যথা অনুভব হয়। এখানে কিন্তু তুমি একটু কারণটা উল্লেখ করতে পারো, হ্যাঁ, কারণ এবং রোগ নির্ণয়, হ্যাঁ, এখানে একটু দিতে পারো। এরপরে দেখো ঘ নাম্বারের প্রশ্ন, যেটা আমরা অনেক দিন ধরে পড়ি না। চিত্র এক্স এবং চিত্র ওয়াই এর সমন্বিত কার্যক্রম মানবদেহে কী ধরনের ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো। সমন্বিত কার্যক্রম, দেখো অস্থি আর পেশি, অস্থি আর পেশি, তার মানে তোমাকে এখানে বর্ণনা করতে হবে মানব চলনে অস্থি ও পেশির ভূমিকা, হ্যাঁ, অস্থি ও পেশির ভূমিকা বর্ণনা করো। এটা হচ্ছে মানবদেহের চলনে অস্থি ও পেশির ভূমিকা তোমাকে লিখতে হবে। দেখো চিত্র এক্স এবং চিত্র ওয়াই দ্বারা যথাক্রমে অস্থি ও পেশিকে বোঝানো হয়েছে। অস্থি ও পেশি সমন্বিত কার্যক্রম মানবদেহ চলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, হ্যাঁ, নিচে বিশ্লেষণ করা হলো। মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে, ঠিক আছে, অস্থি কী করে, তোমার দেহের কাঠামো কঙ্কাল গঠন করে, তাই না, তুমি যদি লম্বা হও তোমার কঙ্কাল লম্বা হবে। আর পেশিতন্ত্র এ কাঠামোর ওপর কী করে, আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় ও স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে। তোমরা অলরেডি জেনেছ টেন্ডন কি, লিগামেন্ট কি, স্নায়বিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয়ে যায়। উদ্দীপনা অপসারণে পেশি আবার কি হয়ে যায়, পুনরায় শিথিল বা প্রসারিত হয়। এ সংকোচন ও প্রসারণের সহায়তায় সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। এভাবে পেশি কোনো অঙ্গকে প্রসারিত করে, দেহের কোনো অঙ্গকে ভাঁজ করে। আবার তুমি যদি ইচ্ছা করো প্রয়োজনীয় কোনো অঙ্গ থেকে দেহের কোনো অঙ্গকে আমরা দূরে সরিয়ে দেই, যেমন ধাক্কা দেই, হাতটা ভাঁজ করি, হাত আবার খুলে দেই, হ্যাঁ, কোনো অঙ্গকে দেহের অক্ষের দিকে টেনে আনে, কোনো অঙ্গকে উপরের দিকে উঠায়, কোনো অঙ্গকে নিচে নামায়, আমরা নিচু হয়ে কোনো কিছু তুলি ফ্লোর থেকে, এগুলো সবই আমাদের কিসের জন্য, এই দুটো সমন্বিত কার্যক্রম। হ্যাঁ, মানবদেহে কোনোই বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় বাইসেপস পেশি সংকুচিত হয়। তোমরা জানো আমরা যদি কোনোই বাঁকা করে কাঁধের কাছে আনতে চাই, তাহলে হিউমেরাসের উপরে যে পেশিটা থাকে তাকে বলে বাইসেপস, এবং হিউমেরাসের নিচে যেই পেশিটা থাকে তাকে বলে ট্রাইসেপস, ঠিক আছে। তাহলে সেই পেশি সংকুচিত হয় এবং ট্রাইসেপস পেশি শিথিল হয়ে প্রসারিত হয়, কারণ উপরের দিক থেকে তুমি হাতটাকে টেনে আনছো, তাই তোমার বাইসেপস পেশি হবে সংকুচিত এবং ট্রাইসেপস হবে প্রসারিত, ঠিক আছে। ফলে রেডিয়াস ও আলনাকে টেনে বাঁকা করে। আবার কোনোই সোজা করতে হলে ঠিক তার বিপরীত কার্যক্রমটি ঘটে, অর্থাৎ ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় ট্রাইসেপস পেশি সংকুচিত হয় এবং রেডিয়াস ও আলনাকে টেনে সোজা করে। এ সময় বাইসেপস পেশি শিথিল হয়ে প্রসারিত হয়, অর্থাৎ বাইসেপস ও ট্রাইসেপস পেশি সংকোচন ও স্লোথ হওয়ার মাধ্যমে আমরা কোনোই বাঁকানো বা সোজা করতে পারি, ঠিক আছে। এর উত্তরে তুমি যদি বাইসেপস ট্রাইসেপস দিয়ে না লিখো তাহলে কিন্তু এটার অ্যান্সার নাম্বার পাবে না, হ্যাঁ, আমি আবারও বলছি। এভাবেই অস্থি ও পেশি সমন্বিত কার্যক্রম মানুষের চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এই প্রশ্নটা আমি দিয়েছিলাম রাজশাহী বোর্ড 2019, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019। এরপরে দেখো আরেকটা প্রশ্ন তোমাদের জন্য, 3 নাম্বার নমুনা প্রশ্ন। দেখো চিত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিসের চিত্র, ঠিক আছে, কিসের চিত্র বলো, সাইনোভিয়াল অস্থিসন্ধি, ঠিক আছে। এখানটার প্রথম প্রশ্ন দেখো, চলন কাকে বলে। চলন কাকে বলে, যে পদ্ধতিতে প্রাণী নিজ প্রচেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকেই আমরা কি বলছি, চলন, ঠিক আছে। এরপরে দেখো বহিকঙ্কাল ও অন্তকঙ্কাল কি।
বহিঃকঙ্কাল কি? কঙ্কালের যে অংশগুলো দেহের বাইরের দিকে অবস্থান করে তাকে বহিঃকঙ্কাল বলে। যেমন নখ, চুল, লোম ইত্যাদি হচ্ছে বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এদেরকে আমরা বলি বহিঃকঙ্কাল। নখ, চুল আর হচ্ছে লোম, এটা হচ্ছে বহিঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কাল কি? আমাদের দেহের যে কঙ্কাল আছে সেই কঙ্কালকেই আমরা বলি অন্তঃকঙ্কাল। ঠিক আছে, তার মানে আমাদের অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি ও তরুণাস্থি দ্বারা তৈরি, আর বহিঃকঙ্কাল হলো আমাদের নখ, চুল, লোম। ভুলে যেও না, হ্যাঁ। এরপরে দেখো গয়ের প্রশ্নে দেখো কি বলেছে। চিত্রটির এ ও সি অংশের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এ এবং সি অংশ একটু খেয়াল করো। এ আমি দিয়েছি হাড়ের মাঝখান থেকে, তার মানে এটা অস্থি। আর সি আমি দিয়েছি হাড়ের প্রান্ত থেকে। হাড়ের প্রান্তে থাকে একটু সামান্য তরুণাস্থি। অতএব তোমাকে লিখতে হবে অস্থি ও তরুণাস্থির মধ্যে বর্ণনা। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে ছক করবে না, নিচে নিচে লিখবে। ঠিক আছে, প্রথমে আমি অস্থিরটা বলি। অস্থি দেহের সবচেয়ে দৃঢ় কলা। তারপরে হচ্ছে অস্থিকোষগুলো মাতৃকার মধ্যে ছড়ানো থাকে। তারপরে তুমি লিখতে পারো অস্থি যোজক কলা রূপান্তরিত রূপ। অস্থিকোষকে বলা হয় অস্টিওব্লাস্ট। অস্থিকোষের গঠন মাকড়সার জালের মতো। অস্থিকোষ পেরিঅস্টিয়াম আবরণ দ্বারা আবৃত। ঠিক আছে, তারপর তুমি বলতে পারো যে অস্থিতে হচ্ছে কত ভাগ পানি? 40 থেকে 50 ভাগ পানি। 40% জৈব এবং 60% অজৈব, এটাও তুমি বলতে পারো। এরপরে চলে যাও তরুণাস্থি। তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়, এগুলো অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। এই জন্যই কিন্তু আমরা কানের পিনা, নাক এগুলাকে আমরা বাঁকাতে পারি, হ্যাঁ, কিন্তু হাত বা পায়ের কোনো অস্থিকে কিন্তু আমরা বাঁকাতে পারি না। তরুণাস্থি হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ, আর অস্থি ছিল যোজক কলার রূপান্তরিত রূপ। হ্যাঁ, তরুণাস্থির কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। তরুণাস্থি কোষকে বলা হয় কন্ড্রিওব্লাস্ট। ক্লিয়ার? আচ্ছা, তরুণাস্থির কোষের নাম কন্ড্রিওব্লাস্ট। তরুণাস্থি থেকে নিঃসৃত পদার্থ হচ্ছে কন্ড্রিন। তরুণাস্থি কোষের গঠন গোলাকার বা ডিম্বাকার। তরুণাস্থি কোষ পেরিকন্ডিয়াম আবরণ দ্বারা আবৃত, আর অস্থিকোষ হচ্ছে পেরিঅস্টিয়াম। একটা হচ্ছে পেরিঅস্টিয়াম আর একটা হচ্ছে পেরিকন্ডিয়াম। একটু খেয়াল করো, হ্যাঁ, পেরিঅস্টিয়াম পেরিকন্ডিয়াম দিয়ে আবৃত। এরপরে দেখো চিত্র এম এর অনুপস্থিতিতে অস্থি সঞ্চালনে মানব দেহে কী ধরনের সমস্যার সৃষ্টি হবে? হ্যাঁ, মানব দেহে দেখো চিত্র এম হলো মানব দেহে সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধির অনুপস্থিতিতে মানব দেহে যে ধরনের সমস্যার সৃষ্টি হবে তা নিচে বিশ্লেষণ করা হলো। সাইনোভিয়াল অস্থিসন্ধি মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত সাইনোভিয়াল অস্থিসন্ধি সাইনোভিয়াল রস ও তরুণাস্থি নিয়ে গঠিত। তরুণাস্থির ম্যাট্রিক্স কন্ড্রিন নামক এক ধরনের অর্ধকঠিন ও স্থিতিস্থাপক পদার্থে গঠিত। আর এই কন্ড্রিনে কী থাকে? কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রোঅ্যালবুনয়েড নামক প্রোটিন দ্বারা গঠিত। আর তরুণাস্থির গহ্বরগুলো থাকে তরলে পূর্ণ এবং পেরিকন্ডিয়াম নামক আবরণীতে তরুণাস্থি আবৃত থাকে। ফলে ম্যাট্রিক্সের এই স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের জন্য অন্যান্য কলা অপেক্ষা অনেক বেশি কী করতে পারে? চাপ ও টান সহ্য করতে পারে। এই জন্যই দেখবে আমাদের হাত বা পা সহজেই ছুটে যায় না। বিভিন্ন অঙ্গের আকৃতি প্রদানে এই অস্থিসন্ধির যথেষ্ট ভূমিকা রয়েছে। সাইনোভিয়াল অস্থিসন্ধিতে তরুণাস্থি বিদ্যমান থেকে অস্থির প্রান্তভাগকে কী করে? ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, পাশাপাশি বিভিন্ন অঙ্গের নড়াচড়াকে সহজ ও স্বাভাবিক করে। এছাড়া মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল গঠনে এই অস্থিসন্ধির যথেষ্ট ভূমিকা রয়েছে। ফলে সাইনোভিয়াল অস্থিসন্ধি না থাকলে বিভিন্ন অঙ্গের সঠিক আকৃতি ও দৃঢ়তার সমস্যা হতো। এছাড়া মেরুদণ্ডী প্রাণীর অঙ্গসমূহের চাপ ও টান সহনশীলতা না থাকলে অঙ্গসমূহ ভঙ্গুর হতো। বিশেষ করে সাইনোভিয়াল অস্থিসন্ধি না থাকলে অন্যান্য সাধারণ অস্থিসমূহের নড়াচড়া সহজ ও স্বাভাবিক হতো না এবং অস্থিসমূহের প্রান্তভাগ কী হয়ে যেত? ক্ষয়প্রাপ্ত হয়ে যেত। হ্যাঁ, বিশেষ করে ভ্রূণীয় কঙ্কাল গঠন ব্যাহত হতো। অতএব বলা যায় উপরিউক্ত কারণগুলোর জন্যই শিক্ষক বললেন যে এটি মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাহলে এটাই হলো ঘয়ের অ্যান্সার। তাহলে এই তিনটা ক্রিয়েটিভ তোমরা ভালো করে পড়বে। আমি এই ক্রিয়েটিভটা দিয়েছি যশোর বোর্ড 16 সালের। হ্যাঁ, এখানে কিন্তু আমার গয়ের কোশ্চেন চেঞ্জ হতে পারে। আমি তোমাকে বলতেই পারি যে উদ্দীপকের চিত্র এম এর গঠন বর্ণনা করো, হতেও পারে। হ্যাঁ, অতএব এটা দেখো যশোর বোর্ড 16 সালের প্রশ্ন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তিনটা প্রশ্ন ভালো করে পড়বে। ঈদের পর তোমাদের সাথে আবার ক্লাসে কথা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো। তোমাদের ধন্যবাদ আনতে কামরুন্নাহার ম্যাডাম। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই নিরাপদে থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। হ্যাঁ, কামরুন্নাহার রিনা, আল্লাহ হাফেজ।